আমরা আবার প্রথম বিশ্বযুদ্ধে শুরু হয়ে যাচ্ছি এবং প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে যে কিভাবে একটা ইউরোপের আমাদের নতুন দিশা দেখিয়েছিল, মানে একটা যুদ্ধ এবং যুদ্ধের পরে শান্তি, লিগ অফ নেশনস তৈরি হয়েছিল, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং কি পরিস্থিতিতে কেমনভাবে এই প্রথম বিশ্বযুদ্ধ তৈরি হয়েছিল, কিভাবে মানুষের স্বার্থ এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধ আমাদের হয়েছিল, সেই ব্যাখ্যাটা আমরা আজকে করবো। দেখো, সেই সময়টাকে আমাদের বলা হতো সশস্ত্র শান্তির যুগ, যেটা 1870 থেকে 1914 বা 1913। 1914 এটাও ধরা হবে। হ্যাঁ, এই সময়টাকে সশস্ত্র শান্তির যুগ বলে। কারণটা কি, এই সময় বড় যুদ্ধ সংঘটিত না হলেও ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে তীব্র ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, সমরাস্ত্র নির্মাণের একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল। পারস্পরিক সন্দেহ ও বিদ্বেষ এবং অতৃপ্ত জাতীয়তাবাদ ইউরোপের রাজনৈতিক পরিবেশকে একটা বিষাক্ত করে তুলেছিল। মানে হাতে অস্ত্র নিয়ে বলছি শান্তি চাই, এরকম একটা ব্যাপার। এবং সেরকম একটা জায়গায় আমাদের কি হয়েছিল, আমাদের এই সশস্ত্র শান্তির যুগ শুরু হয়েছিল। 1871 থেকে 14 বা 13 শান্তির যুগগুলো আমরা অভিহিত করি, তাই তো? এবার বিসমার্কের পররাষ্ট্রনীতির কতগুলো বৈশিষ্ট্য ছিল। বিসমার্ক সবসময় বলতেন যে জার্মান হচ্ছে একটা পরিতৃপ্ত দেশ, এবং জার্মান পরিতৃপ্ত দেশ বলে জার্মানের আর কোনো যুদ্ধের প্রয়োজন নেই। ঠিক আছে, তার লক্ষ্যটা কি ছিল? বিশ্ব রাজনীতি থেকে ফ্রান্সকে পৃথক করে রাখা। ঠিক আছে, পৃথক করে রাখা এবং ফ্রান্সকে মিত্রহীন করে রেখে জার্মানির মিত্র সংখ্যা বৃদ্ধি করা এবং নিজের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা। বিশ্ব রাজনীতি থেকে ফ্রান্সকে ব্রাত্য রাখাটাই মেন কাজ ছিল। আর যুদ্ধের প্রয়োজন নেই, যুদ্ধের যতটুকু প্রয়োজন ছিল জার্মান ইউনিফিকেশনের সময়, তারপরে যুদ্ধের প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা, এটা উনি বলেছিলেন এবং ইউরোপের শান্তি আর স্থিতাবস্থা বজায় রাখতে চেয়েছিলেন। ড্রেক্সারবুন্ড, বা এখানে আমরা বলতে পারি ড্রেক্সারবুন্ড মানে চুক্তি হয়েছিল প্রথম উইলিয়াম, জার্মান সম্রাট প্রথম উইলিয়াম, অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্সিস জোসেফ এবং রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারের মধ্যে 1873 খ্রিস্টাব্দ। এটাকে 3 সম্রাটের চুক্তি বা ড্রেক্সারবুন্ড বলা হয়। মনে থাকবে, 3 সম্রাটের চুক্তি বা এটাকে ড্রেক্সারবুন্ড বলা হয়। আচ্ছা, মনে থাকবে। এবং ফ্রান্সকে আন্তর্জাতিক ক্ষেত্রে নিঃসঙ্গ করে রাখাটাই এদের মূল লক্ষ্য ছিল। আবার দেখো, আমাদের জার্মানের সম্রাট কাইজার উইলিয়াম, অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্সিস সেকেন্ড জোসেফ এবং রুশ জার হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার। বেশ, ড্রেক্সারবুন্ড ভেঙে যায়, তার কারণটা হচ্ছে এই যে বার্লিন কংগ্রেস। 1878 সালের বার্লিন কংগ্রেসে বিসমার্ক অস্ট্রিয়ার প্রতি পক্ষপাতমূলক আচরণ করে, অস্ট্রিয়াকে সমর্থন করে, যেটা রাশিয়ার খারাপ লাগে। রাশিয়া তখন এই 3 সম্রাট বা ড্রেক্সারবুন্ডের চুক্তি ভেঙে বেরিয়ে যায় 1873 সালে। বেশ, দ্বিশক্তি চুক্তি 78 সালে 3 সম্রাটের চুক্তি যখন ভেঙে গেল, তখন জার্মান নিরাপত্তার সাথে 79 সালে বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষর করলো। ঠিক আছে, বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষর করলো, কারণ যে অস্ট্রিয়াকে সমর্থন করছিল রাশিয়াকে করেনি, সেটার জন্য কি করলো, নিজের শক্তি বৃদ্ধির জন্যই অস্ট্রিয়ার সঙ্গে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষর করলো। এবং ঠিক হয়ে গেল, জার্মানি অস্ট্রিয়ার পক্ষে যদি রাশিয়া কর্তৃক অস্ট্রিয়াকে যদি রাশিয়া আক্রমণ করে, তাহলে জার্মান অস্ট্রিয়াকে সমর্থন করবে। আবার জার্মান যদি ফ্রান্স কর্তৃক আক্রান্ত হয়, তাহলে অস্ট্রিয়া নিরপেক্ষ থাকবে। খুব সুন্দর, মানে অস্ট্রিয়াকে যুদ্ধ করতে হচ্ছে না। বেশ, ত্রিশক্তি মৈত্রী, ট্রিপল অ্যালায়েন্স, অস্ট্রিয়ার সঙ্গে দ্বিশক্তি চুক্তি 1879 হয়েছিল। করার পরে বিসমার্ক ফরাসি ভিত্তি কাটেনি এবং তিনি কি করেছিলেন, ক্যাথলিকদের রোম পুনরুদ্ধারের চেষ্টা করেন। উত্তর আফ্রিকার টিউনিস দখলকে কেন্দ্র করে ফ্রান্স ও ইতালির দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিসমার্ক ইতালিকে দলে টানেন। ঠিক, তাহলে আগে দ্বিশক্তি ছিল, তার সঙ্গে ফরাসি ভিত্তিটা থাকলোই। তার জন্য কি করলেন, আমাদের ক্যাথলিকদের রোম পুনরুদ্ধারের চেষ্টা, ফরাসিদের কাছ থেকে রোম পুনরুদ্ধারের চেষ্টা, উত্তর আফ্রিকার টিউনিস দখল, এই দুটোকে কেন্দ্র করে ফ্রান্স আর ইটালির যখন ঝামেলা বাঁধলো, তখন ইটালিকে সঙ্গে নিল হচ্ছে কে, আমাদের বিসমার্ক। তখন কি হয়ে গেল, দ্বিশক্তি চুক্তি হয়ে গেল ত্রিশক্তি চুক্তিতে, ত্রিশক্তি মৈত্রী, জার্মান অস্ট্রিয়া আর ইটালি। জার্মান অস্ট্রিয়া ইটালিকে নিল ত্রিশক্তি মৈত্রী 1882। এটা পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বেশ, ত্রিশক্তি মৈত্রী ট্রিপল অ্যালায়েন্স কাদের নিয়ে গঠিত হলো? ঠিক আছে, এটা হচ্ছে জার্মান অস্ট্রিয়া ইটালিকে নিয়ে 1882 সালে
ত্রিশক্তি মৈত্রী গঠিত হলো। ঠিক আছে, তিন সম্রাটের চুক্তি স্বাক্ষর করেছিল আগে, এবং ইউরোপে ফ্রান্সকে মিত্রহীন করে রাখার পরিকল্পনা করা হলো ত্রিশক্তি মৈত্রী দিয়ে। ঠিক আছে, যখন ওরা তিনজন মানে ইটালি, অস্ট্রিয়া আর জার্মানি এক জায়গায় এলো, তখন ফ্রান্সকে চাপে রাখা গেল এবং ফ্রান্সকে একদম মিত্রহীন করে রাখা হলো। এবার দেখো রিইন্স্যুরেন্সের চুক্তি, তাই তো? রিইন্স্যুরেন্সের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? বুলগেরিয়ার স্বাধীনতার প্রশ্নে অস্ট্রিয়া রাশিয়ার মধ্যে বিবাদ দেখা দেয়। বুলগেরিয়ার স্বাধীনতার যুদ্ধে অস্ট্রিয়া রাশিয়া যখন বিবাদ দেখা দিল, স্বাভাবিকভাবে বিসমার্ক অস্ট্রিয়াকে সমর্থন করবে। এবার রাশিয়াতে ফ্রান্সের সঙ্গে যোগ না দেয়, সেজন্য বিসমার্ক 87 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে আবার রিইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর করলো। ঠিক, স্থির হলো যে জার্মান বা রাশিয়া অপর কোনো শক্তির দ্বারা আক্রান্ত হলো নিরপেক্ষ থাকার অবলম্বন করবে। তাহলে এবার লক্ষ্য করে দেখো, অস্ট্রিয়া তো আগে সাথে ছিল, এবার রিইন্স্যুরেন্সের চুক্তি দিয়ে রাশিয়ার সঙ্গে সন্ধিটা স্বাক্ষর করলো 1887-এ। বেশ, এইবার বলে দিলাম রিইন্স্যুরেন্সের চুক্তি 1887-এ জার্মানি রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল। এর ফলে কি হলো? ইউরোপের রাজনীতি থেকে ফ্রান্স মিত্রহীন হয়ে গেল। রাশিয়ার সঙ্গে মিত্রতার ফলে জার্মান রাশিয়াকে নিরপেক্ষ রাখতে সক্ষম হলো। ঠিক, বিসমার্ককে কূটনীতিক জাদুকর বলেছিল কেটেলবি, ঐতিহাসিক কেটেলবি বলেছিল। ঠিক আছে, কারণ বিশ্ব রাজনীতিতে ফ্রান্সকে নিরাপত্তাহীন করে রাখাটাই তার কাজ ছিল, এবং সেই জন্য কেটেলবি বলছে তিনি নাকি 5টা বল নিয়ে খেলতেন, হাতে 2টো বল, 3টে বল থাকতো শূন্যে। ঠিক আছে, কি রাজনীতি! 2টো বলকে আশ্বস্ত করে 2জনকে আর 3জনকে ঝুলিয়ে রাখতো। আচ্ছা, এবার ইংল্যান্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে উৎসাহী ছিলেন। দেখো, এটাও সেই একই জিনিস, ফ্রান্সকে পুরোপুরি ভ্রাতৃত্ব করে রাখা। ফ্রান্সের একমাত্র লক্ষ্য ছিল যে ফ্রান্সকে মিত্রহীন করে রাখা, ইংল্যান্ডের সঙ্গে মিত্রতার সম্পর্ক তৈরি করেছিল, এবং ইংল্যান্ডের নৌশক্তি, ঠিক আছে, শক্তিশালীতে এটাকে সম্মান জানিয়েছিল, এবং ইঙ্গো ফরাসি বিবাদ দেখা দিলে তিনি কিন্তু ইংল্যান্ডকে সমর্থন করবে এই কথাটা বলেছিলেন। তাই ঔপনিবেশিক বিরোধ মিটিয়ে নিয়ে, ইংল্যান্ডের সঙ্গে সমস্ত ঔপনিবেশিক বিরোধ মিটিয়ে নিয়ে বিসমার্ক সন্ধি করেছিল কার সঙ্গে? আমাদের ইংল্যান্ডের সঙ্গে। পদচ্যুত করা হলো 1890 সালের 20 মার্চ। কে করলো? কাইজার দ্বিতীয় উইলিয়াম। এটাকে আমরা ড্রপিং দ্য পাইলট বলি। ঠিক, ওয়েল পলিটিক নীতি করেছিল কে? কাইজার দ্বিতীয় উইলিয়াম। সে বলেছিল কে? যে বিসমার্ক বলেছিল হচ্ছে জার্মান সম্পূর্ণভাবে আমাদের কি করেছে জার্মান, সে হচ্ছে তোমার একজন নিরপেক্ষ, জার্মান হচ্ছে অতৃপ্ত, পরিতৃপ্ত দেশ। আরো বলেছিল না অতৃপ্ত, তার আরো রাজ্য জয় করার দরকার আছে, তার সাম্রাজ্যের দরকার আছে, অনন্ত বিস্তৃতির সম্ভাবনা। জার্মানিকে বিশ্বের প্রধান শক্তিরূপে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে একটা শক্তিশালী নৌবহর আর উপনিবেশ 2 চেয়েছিল, যেটা ওয়েল পলিটিক নামে পরিচিত। জার্মানির ওয়েল পলিটিকের উদ্দেশ্য, তিনি কি ছিলেন? এই উদ্দেশ্যে তিনি সমরসজ্জা, নৌশক্তি বৃদ্ধি, ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপনের উদ্যোগী হয়েছিল। ঠিক আছে, তাহলে বিসমার্কের যে অনুষ্ঠিত শান্তি নীতি ত্যাগ করে উনি আমাদের বিশ্ব রাজনীতির দিকে ঝুঁকেছিল, যেখানে যুদ্ধ আসলেও আসতে পারে। ঠিক আছে, দ্বিতীয় উইলিয়ামের বৈদেশিক নীতির মধ্যে অনেক পার্থক্য আছে, এটা খুব ভালো প্রশ্ন। জার্মান পরিতৃপ্ত দেশ নয়, আর অনন্ত বিস্তৃতির সম্ভাবনা আছে জার্মানি। বিশ্ব রাজনীতিতে জার্মানির প্রধান প্রতিষ্ঠিত হবে, এটা বলেছিল। জার্মানির নৌশক্তি ও সমরসজ্জা বৃদ্ধি করে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, এটা বলেছিল হচ্ছে কাইজার উইলিয়াম। আর উনি আগেই বলেছিলেন পরিতৃপ্ত দেশ, আর কোনো যুদ্ধের দরকার নেই, যে যুদ্ধ করার দরকার ছিল তাতে জার্মানি ইউনিফাইড হয়ে গেছে। বেশ, ত্রিশক্তি আঘাত, বাহ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, জার্মান আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য 1907 সালে ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঘাত গড়ে ওঠে। তাহলে ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া একত্রিত হয়ে গেল এই আমাদের জার্মান আক্রমণের হাত থেকে বাঁচার জন্য। ঠিক আছে, এবার বলছে কাইজার দ্বিতীয় উইলিয়ামের চুক্তি ব্যবস্থা শান্তিনীতি বাতিল করা, এটাকে আর ইউরোপিয়ানরা সহ্য করতে পারছিল না। তাই ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্সকে নিয়ে আমাদের কি করলো? ত্রিশক্তি আঘাত তৈরি করলো। আঘাত, ঠিক আছে। এবার ত্রিশক্তি আঘাতটা কিভাবে কাজ করেছিল? ওয়েল পলিটিক, তাই তো? আমাদের ওয়েল পলিটিক গ্রহণ করে ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশগুলি ভয় পেয়ে যায় এবং জার্মান আক্রমণের হাত থেকে বাঁচবার জন্য 7 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঘাত গড়ে ওঠে। ঠিক আছে, মনে থাকবে? বেশ,
ফ্রাঙ্কো রুশ চুক্তি। ফ্রাঙ্কো রুশ চুক্তি কবে হয়? 1894 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি ফ্রাঙ্কো রুশ চুক্তি স্বাক্ষরিত হয়। ফ্রান্সের দীর্ঘ নিঃসঙ্গতার অবসান ঘটে, ফ্রান্সের আর কোনো থাকলো না। ঠিক আছে, আচ্ছা, ফ্রাঙ্কো রুশ চুক্তি 1894। এর ফলে যেটা হয়েছিল, কাইজার দ্বিতীয় উইলিয়াম বলকান অঞ্চলে অস্ট্রিয়ার সম্প্রসারণকে সমর্থন জানালে ক্ষুব্ধ রাশিয়া 94 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো রুশ চুক্তি স্বাক্ষর করে, এবং এর ফলে রুশ জার্মান রিউনিয়ন চুক্তিটা বাতিল হয়ে যায়, যেটা 1887 সালে হয়েছিল। জার্মান, ইটালি, অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম শক্তিজোট গড়ে ওঠে এবং ফ্রান্সে দীর্ঘ একটা নিঃসঙ্গতার অবসান ঘটে। ঠিক আছে, আতাত কর্ডিয়াল। আতাত কর্ডিয়াল 1904 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। ঠিক আছে, আতাত কর্ডিয়াল গড়ে ওঠে। ঠিক আছে, নিরাপত্তার খাতিরে ফ্রান্সের সঙ্গে ঔপনিবেশিক ঝামেলা মিটিয়ে এই আতাত কর্ডিয়াল গঠন করে। ঔপনিবেশিক ঝামেলা নিয়ে ফ্রান্স আর এশিয়ার সঙ্গে যখন বিবাদ বাঁধে, জার্মান সাম্রাজ্যবাদী মনোভাব নৌশক্তিতে আতঙ্কিত ইংল্যান্ডকেই সমর্থন করেছিল। ঠিক আছে, মনে থাকবে। এই পরিপ্রেক্ষিতে আমাদের ইংল্যান্ড কি করলো, নিজের নিরাপত্তার খাতিরে ফ্রান্সের সঙ্গে ঝামেলা মেটালো। ঝামেলা মিটিয়ে নিয়েই আতাত কর্ডিয়াল কিন্তু তৈরি করলো। ঠিক আছে, ইঙ্গো ফরাসি ঘনিষ্ঠ মৈত্রী বা আতাত কর্ডিয়ালের গুরুত্ব কোনো দরকার নেই, একটাই কথা জানবে, এটা কয়েক শতাব্দী ব্যাপী বিরোধের অবসান ঘটেছিল, উভয়ের মধ্যে একটা মিত্রতার সূচনা হয়েছিল। আর ফ্রান্স যে নিরাপত্তাহীনতায় ভুগছিল সেটাও কেটে গেছিল। এই যে নিরাপত্তাটা বৃদ্ধি পেয়েছিল। এবার দেখো ত্রিশক্তি আতাতের গুরুত্ব। এটার ক্ষেত্রে একটাই কথা তুমি বলতে পারো যে জার্মান আর ইটালির ঐক্যের আগে দুই দেশে অস্ট্রিয়ার বিরোধিতার যে প্রবল হলেও বিসমার্কের কূটনীতি তিনটি দেশকে মৈত্রী বন্ধনে আবদ্ধ করেছিল, তাই তো? ইংল্যান্ড, রাশিয়া আর এদিকে হচ্ছে ফ্রান্স, তিনটে মিলে ত্রিশক্তি আঘাত করলো, এবং বিসমার্কের নীতির যে মূল নীতিটা ছিল সেটাই আমাদের ভেঙে গেল। কারণ হচ্ছে বিসমার্ক পেরেছিল ফ্রান্সকে ব্রাত্য করে রাখতে, কিন্তু কাইজার উইলিয়াম টু পারেনি। এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্ব। ঠিক আছে, এবার অতৃপ্ত জাতীয়তাবাদ। অবশ্যই তাই, অতৃপ্ত জাতীয়তাবাদ যেরকম ভাবে হয়েছিল যে ফ্রান্স আলসাস আর লোরেন হারিয়ে ফেলেছিল যখন জার্মানের কাছে 1870 সালে সেডানের যুদ্ধে পরাস্ত হয়। টেন্টিন আর ট্রিয়েস্ট হারিয়ে ফেলেছিল ইটালি, স্লেজউইক হারিয়ে ফেলেছিল ডেনমার্ক, এবং প্রত্যেকেই জায়গাগুলো ফেরত চাইছিল। এবং কোনো কোনো জায়গায় কি হচ্ছিল, একটা আমাদের ওই অতৃপ্ত জাতীয়তাবাদের জন্য এই চেক, পোল, বুলগার, রোমানিয়া এই জাতিগোষ্ঠীর মানুষরা তারা চাইছিল স্লাভেকিয়ান একটা ঐক্যস্পৃহা, আর স্লাভেকিয়ান ঐক্যস্পৃহাটাই কি করেছিল শেষ পর্যন্ত একটা যুদ্ধের দিকে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, মরক্কো সংকট। মরক্কো সংকটটা মনে রাখবে, সালটা ইম্পর্টেন্ট, 1904। এবার জায়গাটা কোথায়? আফ্রিকার মরক্কো, বুঝতেই পারছো। এখানে কাইজার দ্বিতীয় উইলিয়াম কি করেছিল, উপনিবেশ আর ব্যবসা বাণিজ্য চেয়েছিল, বিশেষ করে বন্দরের মাধ্যমে ব্যবসা। সেখানে ওই বন্দর গঠন করতে গেলে, মানে বন্দরে ব্যবসা করতে গেলে মরক্কোকে কতগুলো সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানে আমরা আসছি মানে মরক্কোটা আমরা দখল করে নেবো না, মরক্কোর জায়গা থাকবে। ঠিক সেই সময় ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। ঠিক আছে, কারণ ফ্রান্স তাদের ক্রুজার পাঠিয়েছিল, ক্রুজার পাঠানো মানেই একটা যুদ্ধ সম্ভাবনা দেখা দিল। তখন বুদ্ধিমান কাইজার উইলিয়াম বলবো কি, মানে যুদ্ধ থামিয়ে দেয়, চলে যায় মরক্কো ছেড়ে। এটাকে মরক্কো ক্রাইসিস বা মরক্কো সংকট বলে। আচ্ছা, আগাদির সংকট, এটাকে বলে দ্বিতীয় মরক্কো সংকট। এটা কি হয়েছিল, রুশ আর জার্মান নাগরিকত্বের জীবন আর সম্পত্তি রক্ষার উদ্দেশ্যে জার্মান মরক্কোর আগাদি বন্দরে প্যান্থার নামক একটা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। প্যান্থার নামক যুদ্ধজাহাজ যখন পাঠালো তখন ভাবলো যে রাশিয়ার এগেনস্টে কি তাহলে যুদ্ধ করতে যায় এই মরক্কোর বন্দর দিয়ে। ইংল্যান্ড প্রচন্ড প্রেশার দেয়, যেখানে বাধ্য হয় উনি এই প্যান্থার জাহাজটা ফিরিয়ে নিতে। তখন মরক্কো ফরাসি কর্তৃত্বটা মেনে নেয়, কারণ মরক্কোর উপর ফ্রান্স অনেকদিন ধরে বিজনেস করছিল, ওদের বন্দর ছিল, কাজ করতে থাকলো। এবং কাইজার দ্বিতীয় উইলিয়াম কি করলো, চলে গেল এখান থেকে। জার্মান ফরাসি অধিকৃত কঙ্গোতে 1 লক্ষ বর্গমাইল এলাকা লাভ করলো। যেহেতু ও মরক্কো ছাড়লো, মরক্কো ছাড়ার জন্য আমাদের কঙ্গোর জায়গাটা পেলো কারা, কঙ্গোর 1 লক্ষ বর্গমাইল ফরাসিরা পেলো, কারণ এটা আফ্রিকা ব্যবচ্ছেদের সময় হয়েছিল, বা আমাদের বার্লিন 1878-এর বার্লিন কংগ্রেসের সময় হয়েছিল। ইউরোপের রুগ্ন মানুষ, তাই তো? কাকে বলা হয়? তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়।
ঠিক আছে, কারণটা কি, এখানে কোনো সংস্কার হয়নি, এখানে একটা সেই তোমার গোড়া ইসলামিক শাসন চলেছিল, সেই জন্য একটা ওরা দুর্বল হয়ে পড়েছিল, তাই তো, মোল্লাতন্ত্র ছিল। তাই এটাকে রাশিয়া বলতো এটাকে সিক ম্যান অফ ইউরোপ। বলকান ক্রাইসিস ভীষণ ইম্পর্টেন্ট। বলকান মানে হচ্ছে সব স্লাভেকিয়ান কান্ট্রি। এইখানে যখন আমাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল কাইজার দ্বিতীয় উইলিয়াম, তাই তো, তখন যে গ্রিক, মিশরীয়, সার্ব, বুলগেরিয়া, রুমানিয়া, এদের মধ্যে একটা কি হলো, এই স্লাভেকিয়ান লোকেরা বাস করতো, তখন তুর্কিরা এদের উপর আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, তখন এদের বাধা দেয়, এবং রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্সের পরস্পর বিরোধী স্বার্থ এই রাজনৈতিক সংকটের সৃষ্টি করে, যা বলকান সংকট নামে পরিচিত। ঠিক আছে, তাহলে কি হলো, এখানটাতে পরস্পর বিরোধী হচ্ছে, এখানে জড়িয়ে গেল রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রিয়া, মানে ত্রিশক্তি আঘাত জড়িয়ে গেল, এবং অবশ্যই গেল এর সঙ্গে ফ্রান্স। ঠিক, রাশিয়া, ইংল্যান্ড আর ফ্রান্স ত্রিশক্তি আঘাত, মাঝখানে অস্ট্রিয়া ঢুকছে, সবাই সবার স্বার্থে এই বলকান অঞ্চলটাকে ব্যবহার করতে চাইলো। কাইজার উইলিয়াম টুও এটাকে বিশেষ করে চাইলো। তখন এতগুলো দেশের এতগুলো স্বার্থ, শুরু হয়ে গেল কি, বলকান ক্রাইসিস। বলকান লিগ, এই যে তুর্কির সুলতানের অত্যাচারের বিরুদ্ধে এটা হয়েছিল। ঠিক আছে, গ্রিসের মন্ত্রী ভেনিজুলাস বলে রাজা ফার্ডিন্যান্ড তখন কি করেছিল, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া আর মন্টেনিগ্রো, চারটি বলকান রাজ্য একত্রিত হয়ে বলকান লিগ গঠন করলো। দেখো, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া, মন্টেনিগ্রো এরা একত্রিত হয়ে আমাদের তৈরি করলো হচ্ছে বলকান লিগ। পরে এদের মধ্যে আবার ঝামেলা বেঁধে যায়, তাই তো। বলকান লিগের সদস্য চারটি বলে দিলাম, সার্বিয়া, গ্রিক, বুলগেরিয়া, মন্টেনিগ্রো বলেছি। এবার দেখো, এবার এদের মধ্যে আবার যুদ্ধ শুরু হলো, ফার্স্ট বলকান ওয়ার। কিরকম হলো, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া আর মন্টিনিগ্রো চারটে রাজ্য তুরস্কের কাছ থেকে ম্যাসিডোনিয়া আদায় করতে চেয়েছিল। ঠিক আছে, কেন, ম্যাসিডোনিয়াতে প্রজাদের উপর অত্যাচার হচ্ছিল, সেইখানে ওরা যখন তাদের দাবি জানালো, তখন সেই দাবিটাকে কেন্দ্র করে 12 সালে অক্টোবরে বাজলো আমাদের তুরস্কের বিরুদ্ধে এই চারটে শক্তির মিলিত যুদ্ধ, যার নাম বলকান লিগ। বলকান লিগ তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করলো, চারটে, গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া আর মন্টেনিগ্রো, এগেনস্ট কাদের, তুরস্ক। 12 সালে হলো। ঠিক আছে, হয়ে গেল এটা। আচ্ছা, এইবারে আমরা যেটা দেখলাম, এই যে কনস্টান্টিনোপল আর থ্রেসের একাংশ ব্যতীত সমগ্র বলকান অঞ্চল স্বাধীনতা লাভ করে গেল, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। ঠিক আছে, এবং তুরস্কের আধিপত্য শেষ হয়ে গেল। দ্বিতীয় বলকান যুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, এখানে দ্বিতীয় বলকান যুদ্ধ হচ্ছে 1913। এই যুদ্ধ এক পক্ষে ছিল বুলগেরিয়া, অন্যদিকে হচ্ছে সার্বিয়া, গ্রিস, রোমানিয়া, মন্টেনিগ্রো। বুখারেস্টের সন্ধি হয়, বুখারেস্টের সন্ধি দিয়ে এই যুদ্ধের অবসান ঘটলো। সেকেন্ড বলকান যুদ্ধ হচ্ছে 13 সালে। একদিকে ছিল বুলগেরিয়া আর অন্যদিকে সার্বিয়া, গ্রিস, রোমানিয়া। বুলগেরিয়া একদিকে চলে গেল, দেখো এও স্লাভেকিয়ান, সার্বিয়া, গ্রিস, রোমানিয়া এরাও স্লাভেকিয়ান, গ্রিস নয়, সার্বিয়া, রোমানিয়া হচ্ছে স্লাভেকিয়ান, আর মন্টেনিগ্রো, এদের এগেনস্ট এদের যুদ্ধ হলো। এটা 13, তাই এটাকে বলি আমরা সেকেন্ড বলকান যুদ্ধ। ঠিক আছে, তরুণ তুর্কি 1908-এ আব্দুল হামিদের শাসনকালে তরুণ তুর্কি দলটা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তুরস্ককে আধুনিকভাবে গড়ে তোলাটাই এর কাজ ছিল, আর পাশ্চাত্য গণতান্ত্রিক ধাঁচে তুরস্কের শাসনতন্ত্র রচনা হয়েছিল। বেশ, তরুণ তুর্কি আন্দোলনের পরের দিকে আমাদের কামাল পাশার একটা বড় কাজ ছিল, এটা আমরা জানি, এই যে বিদেশিদের আধিপত্য থেকে বাঁচানো, গণতান্ত্রিক ধাঁচে তুরস্কের শাসনতন্ত্র রচনা। ঠিক আছে, 20 শতকের সূচনায় পাশ্চাত্য শিক্ষা, শিক্ষিত মানুষ, এনভার পাশার নেতৃত্বে এটা হয়েছিল প্রথম তরুণ তুর্কি আন্দোলন। ঠিক আছে, যারা বলেছিল তুর্কি জাতি, ইসলাম ধর্ম আর পাশ্চাত্য সভ্যতা, এই তিনটাকে নিয়ে। এবার দেখো সেরাজেভো হত্যাকাণ্ড আসছে। সেরাজেভো হত্যাকাণ্ড, এটা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রটা প্রতিষ্ঠা করছে। বোসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্ড এবং রানী যিনি ছিলেন আমাদের হচ্ছে সোফিয়া, বেড়াতে এলে আমাদের ব্ল্যাক হ্যান্ড দলের সদস্য গ্যাব্রিয়েলো প্রিন্সেপ ওদের হত্যা করে। ঠিক আছে, মনে রাখবি, এবং প্রথম বিশ্বযুদ্ধের একটা ক্ষেত্র প্রস্তুত করে দেয়। ঠিক আছে, প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ বা সেরাজেভো হত্যাকাণ্ড, তাই তো, এটা পড়তে গেলে আমরা ভালো করে জানবো যে অস্ট্রিয়ায় হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করেছিল, এক দাবিপত্র পেশ করেছিল। এই দাবিপত্রের সব শর্তগুলি মানতে অস্বীকৃত হলে অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে
ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়ে যায়। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, তাই তো, আক্রমণ করলে শুরু হয়ে যায় আমাদের যুদ্ধ। যাক, বলে দিয়েছি আমি। সিরাজেভ হত্যাকাণ্ড বলেছে ফার্ডিন্যান্ড। ন্যাব্রিউলো প্রিন্সেপ, অস্ট্রিয়া যে চরমপত্রটা পাঠায় সেই চরমপত্র মেনে নেওয়াটা আমাদের সম্ভব ছিল না সিরাজেভের পক্ষে, যার জন্য যুদ্ধ শুরু হয়ে যায়। কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল পলিটিক নীতি অনেকটাই দায়ী ছিল। ঠিক আছে, এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র তৈরি হয়েছিল, বিশ্বযুদ্ধের জন্য এককভাবে দায়ী উনি ছিলেন না। ইংল্যান্ড ফ্রান্স সম্পর্কে তার উদাসীনতা বা এগুলো এগুলো কাজ করেছিল, কিন্তু ওদের স্বার্থ ছিল, ব্রিটিশদের স্বার্থ ছিল, ফরাসিদের স্বার্থ ছিল। জার্মান কতটা দায়ী? দারুণ কোশ্চেন। এই যে কাইজারের যে ওয়েল পলিটিক নীতি বা বিশ্ব সাম্রাজ্যবাদ নীতি, মানে ওয়েল পলিটিক, সেটা এটার মূল কারণ ছিল। এছাড়াও বলছে যে আমাদের ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের অতৃপ্ত উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদী নীতি, বাণিজ্যিক ঔপনিবেশিক প্রতিযোগিতা, অস্ত্রসজ্জা, পরস্পর বিরোধী শক্তিজোট গঠন একটা বারুদের স্তূপে পরিণত করে, এবং প্রথম বিশ্বযুদ্ধ এই সবেরই একটা সামগ্রিক পরিণতি, এটা মনে রাখতে হবে। গৌরবময় বিচ্ছিন্নতা কখন হয়েছিল? এই যে যখন হচ্ছে আমরা দেখলাম নেপোলিয়নের পতনের পর থেকে প্রায় সমগ্র 19 শতক ধরে ইংল্যান্ড ইউরোপীয় রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল, এটাকে বলি আমরা গৌরবময় বিচ্ছিন্নতা। কখন আবার ফিরে এলো ইংল্যান্ড? ঠিক আছে, ইংল্যান্ড নিজ স্বার্থ রক্ষাতে আবার কিন্তু ইংল্যান্ড ফিরে এসেছিল গৌরবময় বিচ্ছিন্নতা ত্যাগ করে। অবসান কখন হলো? 1902 সালে, যখন ইংল্যান্ড রাশিয়ার শত্রু জাপানের সঙ্গে ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি স্বাক্ষর করল, তখনই আমাদের এই গৌরবময় বিচ্ছিন্নতা শেষ হয়ে গেল। ঠিক আছে, বার্লিন বাগদাদ রেলপথ, এটা কাইজার দ্বিতীয় উইলিয়ামের ভাবনা চিন্তা। বসফরাস থেকে বাগদাদ পর্যন্ত রেলপথ নির্মাণ করতে চেয়েছিল। ঠিক আছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তুরস্ক আর মধ্যপ্রাচ্যে জার্মানির বাণিজ্য বিস্তৃত হতো এবং অঞ্চলের কাঁচামাল আর তেলের উপর জার্মানির একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সাধু দালাল, ঠিক আছে, সাধু দালাল ব্যাপারটা হচ্ছে আমাদের কি বলবো, জার্মানির রাজধানী বার্লিনে আন্তর্জাতিক সম্মেলন হয়, তখন এই বার্লিন সম্মেলনে বিসমার্ক নিজেকে সাধু দালাল বলে বা অনার্স প্রকার বলে, মধ্যস্থতাকারী। তিনি অত্যন্ত নিরপেক্ষ ছিলেন, নিজেকে সাধু দালাল বলে গণ্য করেন। ঠিক আছে, পারস্পরিক বিবদমান রাষ্ট্র, ত্রিশক্তি আতাত, ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া। ঠিক আছে, আর ত্রিশক্তি অ্যালায়েন্স, জার্মান অস্ট্রিয়া তুরস্ক প্রভৃতি রাষ্ট্রজোট। ঠিক আছে, এটা কেন্দ্রীয় শক্তি নামেও পরিচিত। এবার দেখো ইটালিও ঢুকবে, এখানে ইটালিও ঢুকবে। হলো আমেরিকায় যোগদানের কারণ 17 খ্রিস্টাব্দে 6 এপ্রিল ইঙ্গো ফরাসি পক্ষে যোগদান করে দুটি কারণ ছিল। মহাসমুদ্রে মার্কিন খাদ্য বোঝাই যে জাহাজটা ছিল, অস্ত্র বোঝাই জাহাজগুলোর উপরে জার্মানি আক্রমণ করেছিল, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির এগেনস্টে যুদ্ধে যায়। আমেরিকার বিদ্রোপক্ষকে প্রচুর অর্থ ঋণ দেয়। ঠিক আছে, বিদ্রোপক্ষের সাফল্যের উপর ঋণ পরিশোধটাও নির্ভরশীল ছিল। 14-28 জুলাই বেলগ্রেড আক্রমণ করলে, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, আর ভার্সাই সন্ধি দিয়ে এই যুদ্ধ থেমে যায়। ঠিক আছে, ব্রেড-লিটবস্কের সন্ধি, এই যে রাশিয়ার জারের পতন ঘটেছিল 17-18। কমিউনিস্ট সরকার জার্মানির সঙ্গে ব্রেস্ট-লিটবস্কের সন্ধি স্বাক্ষর করে। এতে লেনিন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল, তার কারণ সে সম্ভাব্য যুদ্ধ চাইছিল না এবং প্রথম বিশ্বযুদ্ধ থেকে সে বেরিয়ে এসেছিল। লেনিনের কূটনৈতিক দক্ষতারও একটা পরিচয় ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ব্যাপকতার জন্য এটাকে বিশ্বযুদ্ধ বলে, তাই তো, সর্বাত্মক ও বিশ্বব্যাপী ব্যাপকতা।
ঠিক আছে, জার্মানির পরাজয়ের 3টে কারণ: জার্মানির যুদ্ধোপকরণ স্বল্পমেয়াদী যুদ্ধের উপযুক্ত ছিল, লম্বা যুদ্ধের জন্য না। জার্মানির নৌশক্তির একটা দুর্বলতা ছিল, এবং আমেরিকার মিত্রপক্ষে যোগদান জার্মানির পরাজয় অনিবার্য করে তুলেছিল। 3টে কারণে আমাদের এখানে শেষ হয়েছিল। ঠিক আছে, সাফল্যের কারণ বলতে গেলে ব্রিটেনের শক্তিশালী নৌবাহিনী, এটা একটা মস্ত বড় কারণ, এবং আমাদের আমেরিকা মিত্রপক্ষে যোগদান করলো, আর দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে গিয়ে জার্মানির অক্ষমতা হলো। গুরুত্বপূর্ণ ফল: পোল্যান্ড, বোহেমিয়া, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া এদের মধ্যে থেকে স্বাধীন হয়েছিল, তাই তো। 4টি প্রাচীন ও বৃহৎ সাম্রাজ্য রাজবংশের পতন ঘটল। রাশিয়ার রোমানভ, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি আর তুরস্ক সবেরই হচ্ছে পতন ঘটে গেল। উইলসন আমাদের ভালো করে মনে রাখতে হবে, উড্রো উইলসন মার্কিন রাষ্ট্রপতি। তিনি চেয়েছিলেন একটা শান্তিকামী কিছু তৈরি করতে, যাতে যুদ্ধ ভবিষ্যতে না হয়। তার জন্য উনি তৈরি করেন কি, লিগ অফ নেশনস। এবং এই ভদ্রলোক আমাদের তার বিখ্যাত 14 দফা নীতি পেশ করেছিলেন, যাতে ভবিষ্যতে আর যুদ্ধ না হয়, তাই তো। প্যারিসের শান্তি সম্মেলনে উড্রো উইলসনের এই বিখ্যাত 14 দফা পেশ হয়েছিল। বেশ, 14 দফা শর্ত উড্রো উইলসন বলা হয়েছিল। 8ই জানুয়ারি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার, গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে এটা উনি তৈরি করেছিলেন, তাই তো। 8ই জানুয়ারি। বেশ, এবার দেখো, প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল 1919 সালে। ঠিক আছে, এখানে 32টা দেশ অংশগ্রহণ করেছিল। এর মধ্যে কার্য পরিচালনার দায়িত্ব পেয়েছিল 4টে বৃহৎ শক্তি। তারা হলো কারা কারা? একটা হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, একটা ফ্রান্স, আর অবশ্যই ইটালি। মনে থাকবে, ইটালিকে নিয়ে আসা হয়েছিল পরাজিত রাজ্যের মধ্যে। প্রধান 4জন, তাই তো। প্রধান 4জন: মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লেমেন্সো, ইংল্যান্ডের হচ্ছে লয়েড জর্জ, আর ইতালির ভিত্তোরিও অরল্যান্ডো। এই 4টে পরীক্ষা আসে, পড়তেই হয়। বিশেষ করে এই ভদ্রলোকের নামটা ফ্রান্সের ক্লেমেন্সো, আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ খুব দেয়, কারণ উড্রো উইলসনটা পেরে যায় মার্কিন রাষ্ট্রপতি। ঠিক আছে, এবার সন্ধিগুলো: জার্মানির সঙ্গে ভার্সাই সন্ধি 1919, অস্ট্রিয়ার সঙ্গে সেন্ট জার্মেনির সন্ধি 1919, বুলগেরিয়ার সঙ্গে নিউলি সন্ধি 1919, আচ্ছা, হাঙ্গেরির সঙ্গে ট্রিয়ানানের সন্ধি 20, তুরস্কের সঙ্গে সেভরের চুক্তি 20, এবং একেবারে লুসানের সন্ধি দিয়ে 23 খ্রিস্টাব্দে এটা শেষ হয়। ঠিক আছে, প্রত্যেকটা সাল দেওয়া আছে, এর মধ্যে ভার্সাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভার্সাই সন্ধিকে জার্মানিকে তোমাদের যুদ্ধকারী দেশ বা যুদ্ধের পরিকল্পনাকারী দেশ হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। তারপরে যুদ্ধ অপরাধের বোঝা চাপিয়ে দিয়ে ক্ষতিপূরণের টাকা চাপিয়ে দেওয়া। জার্মান তার অধিকাংশ বাণিজ্য পথ ফ্রান্স, ইংল্যান্ডকে সমর্পণ করতে বাধ্য হলো, এবং রুশ কয়লা সমৃদ্ধ যে সারা অঞ্চলটা 15 বছরের জন্য ফ্রান্সের হাতে তুলে দিল। ঠিক আছে, সামরিক শর্ত: জার্মানির জল, স্থল, বিমান বাহিনী ভেঙে দেওয়া হয়েছিল, সৈন্য সংখ্যা কমিয়ে 1 লক্ষে আনা হয়েছিল, যুদ্ধ জাহাজগুলো ইংল্যান্ডকে প্রদান করা হয়েছিল, এবং জার্মানির খরচে জার্মানিতে একটা মিত্র বাহিনী মোতায়েন করা হয়েছিল, সেটার খরচা জার্মানিকে দিতে হতো। ঠিক আছে, জবরদস্তিমূলক সন্ধি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণটা কি? জোর করে যেন চাপিয়ে দেওয়া হয়েছিল, যুদ্ধের সবারই দায়িত্ব ছিল, এককভাবে জার্মান দায়ী ছিল না। এবং একটা রেলগাড়ির কামরা, ভার্সাই শহরে একটা রেলগাড়ির কামরায় এই সন্ধি স্বাক্ষর করেছিল, এটাকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। অনেকেই মনে করে যে এই প্রতিশোধটা নিয়েছিল হিটলারের নেতৃত্বে, যখন জার্মান উঠে দাঁড়িয়েছিল নাৎসি তৈরি করে, এবং প্রতিশোধ নিয়েছিল যুদ্ধ করে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করে। 20 বছরের একটা অপমানজনক সন্ধি ওরা সহ্য করতে পারেনি, এবং তারা কি করেছিল, এর প্রতিশোধ নিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ রোপিত হয়েছিল। জাতিসংঘ গঠনের উদ্দেশ্য: ঠিক আছে, বিভিন্ন দেশের রাজনীতিকরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের জন্য এই জাতিসংঘ তৈরি করেছিল। এই মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়, এটা পরীক্ষা নেয়।
ঠিক আছে, বেশ। এবার জাতিসংঘে আমেরিকা নিজে যোগ দিল না কেন? আমেরিকা অ্যাকচুয়ালি নিরপেক্ষতা নীতি অবলম্বন করেছিল, ঠিক আছে, কারণ বার্লিন কংগ্রেসে জাতিসংঘের বাইরে থাকার সিদ্ধান্ত সে আগেই ঘোষণা করেছিল এবং বলেছিল যদি মার্কিন যুক্তরাষ্ট্র যোগদান করে তাহলে কি হতে পারে, জাতিসংঘ দুর্বল হতে পারে, ঠিক আছে, এবং সেই জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে একটা নিরপেক্ষতা নীতি অবলম্বন করে। ঠিক, যৌথ নিরাপত্তা এসেছিল। যৌথ নিরাপত্তা কিরকম জিনিস সেটা একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে বিশ্ব শান্তির লক্ষ্যে, ঠিক আছে, ওরা কি করেছিল, সম্মিলিত বা যৌথ চেষ্টার মাধ্যমে শান্তি আর নিরাপত্তা রক্ষার জন্য একটা ব্যবস্থা নেয় যাতে ফার্দার যুদ্ধ না হয়, ঠিক আছে। আর এরকম যুদ্ধ করা হলো, যুদ্ধের পরে সন্ধিও যাতে না করতে হয়, তাই শান্তি আর নিরাপত্তা। নিরাপত্তা কেন? যুদ্ধ হলে সাধারণ মানুষের উপরে বোঝাটা নেমে আসে, ঠিক আছে, সেই জন্য ওরা কি করেছিল, এই নিরাপত্তার ব্যাপারটা কাজে লাগিয়েছিল। এটাকে তাই বলা হয় যুগ্ম নিরাপত্তা নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম এখানে প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ সংক্রান্ত সমস্ত সন্ধিগুলি। তাই আমরা এর পরে যেখানটা আমরা চলে যাব রাশিয়া বা আমরা সমাজতন্ত্র নিয়ে একটু আলোচনা করব। এখানেই শেষ করলাম।